সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সেকেন্ড পিরিয়ডে রীতা আপার ক্লাস, ইংলিশ সেকেন্ড পেপার। রীতা আপাকে ছাত্রীরা আড়ালে ডাকে রয়্যাল বেঙ্গল। ভয়ানক রাগী, এবং তিনি বেছে বেছে এমন সব ছাত্রীদের পড়া জিজ্ঞেস করেন যারা সেদিন শিখে আসেনি। সবার ধারণা কপালের মাঝখানে তার একটা ৩ নম্বর চোখ আছে, যে চোখ দিয়ে তিনি দেখে ফেলেন কে পড়া করেছে কে করেনি। বকুল বসে বসে ঘামছিল। রীতা আপা ক্লাসে ঢুকে প্রথম প্রশ্নটি জিজ্ঞেস করবেন তাকে। প্রথমে দাঁড়াতে বলবেন, তারপর শীতল চোখে তাকাবেন। ক্লাসের সমস্ত সারা শব্দ যখন থেমে যাবে তখন প্রশ্ন করবেন। প্রতিটি শব্দ উচ্চারণ করবেন আলাদা আলাদাভাবে, এবং এমন প্রশ্ন করবেন যার উত্তর ক্লাসের কেউই জানে না। আজও তাই হলো। রীতা আপা ঢুকেই বললেন, বকুল দাঁড়া। বকুল দাঁড়ালো। আপা তাকে অবাক করে দিয়ে বললেন, কমন রুমে চলে যা, রেহানা আপা তোকে ডাকছেন, বই খাতা নিয়ে যা। রেহানা আপা দারুণ ব্যস্ত, হাতে এক গাদা কাগজপত্র, কিন্তু মুখ হাসি হাসি। বকুল তার পাশে দাঁড়াতেই তিনি বললেন, বকুল তুই বাড়ি চলে যা, আজ বিকেল 5টার সময় তোকে দেখতে আসবে, মাকে বলবি। সাজগোজ বেশি করবার দরকার নেই, ছেলের মা আর এক ফুপু আসবেন। খবর না দিয়ে হঠাৎ গিয়ে দেখার কথা, সেজে গুজে থাকলে বুঝে ফেলবে, বুঝেছিস? বকুল মাথা নাড়ল, সে বুঝেছে। যা, একটা রিক্সা নিয়ে বাড়ি চলে যা, শাড়ি পরে থাকবি, কামিজ টামিজ না। আর শোন, দুপুরে কাঁচা হলুদ দিয়ে গোসল করিস, রং খুলবে। অবশ্যই তোর রং খারাপ না, চাপা রং, এটাই ভালো। বকুল সরাসরি বাড়ি এলো না, গেল টিনা ভাবিদের বাড়ি। অনেক দিন পর আসা। টিনা ভাবি ঘুমোচ্ছিল। সে ঘুম ঘুম চোখে দরজা খুলে দিল। কেমন আছো ভাবি? আর কেমন আছি, আমাদের খোঁজ খবর কে করে? তোর ফজলু ভাই দারুণ রেগে আছে, তোকে মজা দেখাবে। কাবলিওয়ালা দেখতে এলি না কেন? বাসা থেকে আসতে দেয়নি, মুনা আপা নট বলে দিয়েছিল। এরকম দারোগা আপা জোগাড় করলি কোত্থেকে? বকুল মৃদু হাসল। তোর এই আপাকে আমার একেবারেই সহ্য হয় না, কিরকম পুরুষ পুরুষ মেয়ে। বকুল অস্বস্তি বোধ করতে লাগলো। মুনা আপার নামে কেউ কিছু বললে তার খারাপ লাগে, টিনা ভাবি বললেও লাগে। যদিও তার প্রায়ই মনে হয় টিনা ভাবিকেই সে সবচেয়ে বেশি ভালোবাসে। তোর বিয়ে হচ্ছে এরকম একটা গুজব শোনা যাচ্ছে, এটি কি সত্যি? কে বলেছে তোমাকে? যেই বলুক, সত্যি কিনা বল। না, সত্যি না। টিনা ঘাড় কাত করে হাসতে লাগলো। বকুল বলল, হাসছো কেন? এমনি। এই কদিনের মধ্যে তোমার পেট অনেকখানি বড় হয়ে গেছে ভাবি। তা হয়েছে, আমার মনে হয় যমজ, দুজন আছে এখানে। যমজ হলে ভালোই হয়। তোর হোক, তখন বুঝবি ভালো কি মন্দ। রাতে ঘুমোতে পারি না। সবচেয়ে অসুবিধা তোর ভাইয়ের, বেচারা কদিন ধরে মনোকষ্টে আছে। কেন ভাবি? তা বলা যাবে না। টিনা রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলো। বকুল লজ্জা পেয়ে গেল। টিনা বলল, তুই এমন টমেটোর মতো লাল হয়ে গেলি কেন? বুঝতে পেরেছিস নাকি কি জন্যে মনোকষ্ট? না। আবার মিথ্যা কথা, ঠিকই বুঝেছিস। শোন, আজ তুই সন্ধ্যা পর্যন্ত থাকবি, তোর ফজলু ভাই আসুক তারপর যাবি। সে অনেকদিন তোকে না দেখে মন খারাপ করে আছে। আজ থাকতে পারবো না ভাবি, আমার কাজ আছে। কি কাজ? এত কাজের লোক হলি কোত্থেকে? বস, গল্প করব। বিছানায় পা উঠিয়ে বস না। বকুল বসল। টিনা এসে বসল তার পাশে, একটা হাত রাখলো বকুলের কোলে। মৃদু স্বরে বলল, তুই দিন দিন যা সুন্দর হচ্ছিস, আমারই লোভ লাগে।
কি যে বলো তুমি? যে তোকে বিয়ে করবে সে প্রথম 3 মাস এক ফোঁটাও ঘুমোতে দেবে না, সারা রাত জাগিয়ে রাখবে। যদি না রাখে আমার নাম বদলে ফেলবো। থাক, তোমার নাম বদলানোর দরকার নেই। টিনা মুখ টিপে টিপে হাসতে লাগলো। তারপর হঠাৎ হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল, আমার চেহারা ছবি তো দেখছিস। আমাকেই তোর ভাই 1 মাস রাতে ঘুমোতে দেয়নি। সারা রাত জেগে থাকি, দিনের বেলায় ফাঁক পেলে ঘুমাই। শ্বশুরবাড়িতে সবাই হাসাহাসি করে। বকুল কিছু বলবে না ভেবেও বলে ফেলল, এখন আর তোমাকে জাগায় না? না, আগের মতো না। বকুল বিকেল 3টা পর্যন্ত সেখানে থাকলো। টিনা ভাবির সঙ্গে কথা বলা একটা নেশার মতো, কিছুতেই উঠে আসতে ইচ্ছে করে না। পুরুষদের নিয়ে এমন সব মজার মজার গল্প সে জানে, শুধু শুনতে ইচ্ছা করে। আচ্ছা, এমন একটা গল্প বলেছে যে শুনলেই গা ঝিমঝিম করে। টিনা ভাবির এক খালার বিয়ে হয়েছে রাজশাহীতে। টিনা ভাবি তখন মাত্র ম্যাট্রিক দিয়েছে, সেও গিয়েছে বিয়েতে। সমবয়সী মেয়েরা শাড়ি পরে ছোটাছুটি করছে, সেও করছে। রাত 9টার সময় বর এলো। সবাই গেল গেট ধরতে, সে গেল ছাদে। সেখান থেকে সমস্ত ব্যাপারটা ভালো করে দেখা যাবে। তখন হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। ছাদে পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়েছিল। সে বলল, ও খুকি, ভয় লাগছে? তারপর গল্প শেষ হবার পর বকুল ক্ষীণ স্বরে বলল, তুমি ফজলু ভাইকে বলেছ এই ঘটনা? পাগল হয়েছিস? সবাইকে সব কথা বলা যায়? মেয়েদের অনেক কথা পুরোপুরি গিলে ফেলতে হয়। ওই লোকটির সঙ্গে আর দেখা হয়েছিল? না, আর হলেই কি? তুই দেখি গল্প শুনে ঘামতে শুরু করেছিস। মেয়ে হয়ে জন্মানোর অনেক কষ্ট রে বকুল। এই সময় বাড়িতে মা ছাড়া অন্য কারো থাকার কথা নয়। কিন্তু বকুল অবাক হয়ে দেখল বাবা খালি গায়ে বারান্দার ক্যাম্প খাটে বসে আছেন। তারও কি অফিস ছুটি, নাকি তিনি খবর পেয়েছেন রেহানা আপা আসবেন ছেলের মাকে নিয়ে? শওকত সাহেবের মুখ অত্যন্ত বিমর্ষ। খালি গায়ে থাকার জন্যেই হয়তো তাকে দেখাচ্ছে বুড়ো মানুষের মতো। তিনি বকুলের দিকে না তাকিয়ে বললেন, আজ ক্লাস হয়নি? কি অবস্থা! 3 মাস পর ম্যাট্রিক পরীক্ষা। বকুল কিছু বলল না। ম্যাট্রিক পরীক্ষার এখনো অনেক দেরি। সেদিন মাত্র ক্লাস 10-এর হাফ ইয়ারলি হলো, কিন্তু বাবার মাথায় কি করে যেন 3 মাস ঢুকে গেছে। স্কুলে পড়ায় না? পড়ায়। আর পড়ায়? পড়াশোনা কি দেশে আছে? ঠান্ডা 1 গ্লাস পানি দে। বকুল পানি নিয়ে এলো। শওকত সাহেব তৃষ্ণার্তের মতো পানি পান করলেন। তৃষ্ণা মিটল না। আর 1 গ্লাস পানি এনে দে। শরবত বানিয়ে দেব বাবা, ঘরে কাগজি লেবু আছে। দে। তোর মার শরীর আজ কেমন? ভালো। ভালো? এর নাম ভালো? বিছানা থেকে নামতে পারে না, আর শরীর ভালো? খাওয়া দাওয়া করেছে? আমি তো জানি না বাবা, সকালে স্কুলে চলে গেলাম। যা, আগে খোঁজ নিয়ে আয়। মা বাপের দিকে একটু লক্ষ্য রাখিস। এটা আবার বলে দিতে হয় কেন? লতিফা জেগেই ছিলেন। বকুলকে ঢুকতে দেখে মাথা উঁচু করে বললেন, তোর বাবা এসেছে নাকি? কথা শোনা যাচ্ছে। এসেছে। দরজা খুলল কিভাবে? দরজা খোলা ছিল বোধহয়। না, আমি নিজের হাতে বন্ধ করলাম। তুই জিজ্ঞেস করে আয় দরজা খুলল কিভাবে। জিজ্ঞেস করার দরকার নেই, আমি পারবো না। জিজ্ঞেস করতে অসুবিধা কি? তোকে তো খেয়ে ফেলবে না। বকুল বিরক্তিতে ভুরু কুঁচকালো। অসুস্থ হবার পর লতিফার এমন হয়েছে। সামান্য ব্যাপারে খুব উত্তেজিত হয়ে পড়েন। বকুল, তোর বাবা রোজ এমন সকাল সকাল বাড়ি আসছে কেন? রোজ আসছে নাকি?
কালও তো 1টার সময় চলে এসেছে, এর আগের দিন এসেছে 2টার সময়। অফিসে কাজ টাজ বোধহয় বেশি নেই। কাজ থাকবে না কেন? কি যে বলিস! যা তো, জিজ্ঞেস করে আয় রোজ এত সকাল সকাল কেন আসে। আমি জিজ্ঞেস করতে পারবো না মা। তাহলে ডেকে দে, আমি জিজ্ঞেস করছি। ঠিক আছে, দিচ্ছি। তুমি কিছু খেয়েছিলে মা? দুধ মুড়ি খেয়েছি। যা, তোর বাবাকে আসতে বল। শকত সাহেব নিঃশব্দে শরবত খেলেন। গ্লাস শেষ করে বিরক্ত স্বরে বললেন, ছেঁকে দিতে পারলি না? লেবুর ছোবড়ায় গ্লাস ভর্তি। কোনো একটা কাজ ঠিকমতো করতে পারিস না কেন? বকুল চুপ করে রইল। শকত সাহেব বললেন, তোর মা কিছু খেয়েছে? হ্যাঁ, দুধ মুড়ি। রোজ দুধ মুড়ি? মুড়ির মধ্যে আছেটা কি? এর চাইতে 1 বাটি ডাল খেলে পুষ্টি বেশি হয়। যত বেকুবের মতো কাজ। বকুল ক্ষীণ স্বরে বলল, মা তোমাকে ডাকে। এখন তার ভেজর ভেজর শুনতে পারবো না। আমার পাঞ্জাবিটা এনে দে, বাইরে যাব। কখন ফিরবে? শকত সাহেব জবাব দিলেন না। ছেলে মেয়েদের সব কথার জবাব তিনি দেন না। রেহানা আপার আসার কথা বিকাল 5টায়। তিনি 4টার মধ্যেই চলে এলেন। তার সঙ্গে অসম্ভব বেঁটে এবং অতিরিক্ত মোটা এক মহিলা। ইনি সম্ভবত ছেলের মা। আরেকজন তার মতো বেঁটে কিন্তু দারুণ রোগা, ছেলের ফুপু হবেন। রেহানা আপা বকুলকে আড়ালে ডেকে নিয়ে বললেন, শাড়ি পরতে বলেছিলাম না, এখনো স্কুল ড্রেস পরেই আছিস? মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু আছে, না সবটাই গোবর? আপনি বলেছিলেন 5টার সময় আসবেন। 5টার সময় আসবে বলেই কি তুই 5টা বাজার 2 মিনিট আগে কাপড় বদলাবি? আর তুই 5 হয়ে সালাম করলি না কেন? এখন করব? এখন করবি কোন অজুহাতে? যাবার সময় করিস। আর মুখ এমন আমসি করে রেখেছিস কেন? হাসি মুখে থাক। তাই বলে কথায় কথায় হাসার দরকার নেই। ছেলের মাকে বকুলের পছন্দ হলো। খুব রসিক মহিলা। ছোটখাটো জিনিস নিয়ে মজার মজার রসিকতা করতে লাগলেন এবং এক ফাঁকে বকুলকে বললেন, আমাকে দেখে অনেকেই মনে করে আমার ছেলে মেয়েগুলির সাইজ বোধ হয় আমার মতনই। আসলে তা না, ওরা সবাই ওদের বাবার মতো লম্বা। তবে আমি নিশ্চিত আমার নাতিগুলি হবে আমার সাইজের। এই বলেই তিনি খুব হাসতে লাগলেন। হাসি এমন আন্তরিক যে সবাই তাতে যোগ দিল। বকুলের সঙ্গে তার কথাবার্তা হলো খুবই কম। একবার শুধু জিজ্ঞেস করলেন, তোমার ভালো নাম কি মা? তার উত্তর শোনার জন্যেও অপেক্ষা করলেন না, অন্য প্রশ্ন করলেন, বেশ মহিলা। যাবার সময় বকুল 5 হয়ে সালাম করতেই তিনি তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন। অনেকদিন বকুলকে এমনভাবে কেউ আদর করেনি। মামুন বলল, কি কেমন দেখছ, বাসা পছন্দ হয়? মুনা এতটা আশা করেনি। সে মুগ্ধ কণ্ঠে বলল, খুবই সুন্দর। তুমি মোটামুটি বলছিলে কেন? মামুন হাসতে শুরু করল। এসো, পেছনের বারান্দাটা দেখো। পেছনেও বারান্দা আছে নাকি? থাকবে না মানে? এখন বলো বাসা কেমন? চমৎকার, সত্যিই চমৎকার। একটু দূর হয়ে গেল তাই না? হোক দূর। বসবার কোনো ব্যবস্থা নেই। মামুন পা ছড়িয়ে মেঝেতে বসল। জিনিসপত্র কিনে ঘর দুয়ার গোছাও এখন। চলো, আজ ফেরার পথে বড় দেখে একটা খাট কিনে ফেলি। তোমার মাথায় শুধু খাট ঘুরছে। হ্যাঁ, তা ঘুরছে। ফোমের একটা গদি কিনবো, বুঝলে মুনা? 950 টাকা দাম। বাজে খরচ করার মতো পয়সা আমাদের নেই। ওইটা আমি কিনবই, তুমি যাই বলো না কেন। দাঁড়িয়ে আছো কেন? বসো।
মামুন হাত ধরে মুনাকে টেনে পাশে বসালো। কেমন নির্জন চারদিক, একটু যেন গা ছমছম করে। মুনা ক্ষীণ স্বরে বলল, হাত সরাও প্লিজ। এরকম করছো কেন তুমি? আমার উপর তোমার বিশ্বাস নেই? মুনা জবাব দিল না। মামুন তাকে কাছে টানল, গাঢ় স্বরে বলল, এমন শক্ত হয়ে আছো কেন? কেউ তো দেখছে না। চলো আজ যাই, সন্ধ্যা হয়ে আসছে। হোক সন্ধ্যা, তুমি বসো তো। তুমি এরকম করো, বসতে ভালো লাগে না। কিছু করবো না, তুমি সহজ হয়ে বসো। ওয়ার্ড অফ অনার? হ্যাঁ, ওয়ার্ড অফ অনার। শুধু আমার হাত থাকবে তোমার হাতে, নাকি তাতেও আপত্তি? না, তাতে আপত্তি নেই। মামুন গাঢ় স্বরে বলল, চলো তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলি, আর ভাল লাগছে না। আগে যেরকম কথা ছিল সেরকমই করি, কাজীর অফিসে গিয়ে ঝামেলা মিটিয়ে দিই। মামা রাজি হবে না, ছোট করে হলেও একটা অনুষ্ঠান করতে হবে। মুনার কথা শেষ হবার আগেই মামুন তাকে জড়িয়ে ধরে চুমু খেল। মুনা কোনো বাধা দিল না। তারা সন্ধ্যা না মিলানো পর্যন্ত সেখানে থাকল। রহস্যময় কিছু সময় কাটল তাদের। মুনা রোজ ভাবে সকাল সকাল ঘুমোতে যাবে, কিন্তু রোজই দেরি হয়। আজও দেরি হলো। 12টার সময় বাতি নেভাতে যেতেই বকুল বলল, একটু পরে আপা, আর 5 পৃষ্ঠা বাকি আছে। মুনা বিরক্ত স্বরে বলল, মশারির ভেতরে বসে গল্পের বই পড়িস কেন? চোখ নষ্ট হবে। আর প্রতিদিন একটা করে বই কোত্থেকে জোগাড় করিস? ফজলু ভাই এনে দেয়। আমি বারান্দায় বসছি, বই শেষ হলে ডেকে দিস। আজ গরম নেই, আশ্বিনের শেষাশেষি। শেষ রাতের দিকে ভালো ঠান্ডা পড়ে। মুনা ক্যাম্প খাটে বসে অপেক্ষা করতে লাগল। 5 পৃষ্ঠা বাকি কথাটা মিথ্যা, অনেকখানেই বাকি। মুনাকে ডাকতে কেউ আসে না। শওকত সাহেবকে বারান্দার দিকে আসতে দেখা গেল। তিনি মুনাকে দেখে অবাক হয়ে বললেন, অন্ধকারে বসে আছিস কেন? 12:30 বাজে। এমনি বসে আছি। তুমি নিজেও তো অন্ধকারে হাঁটাহাঁটি করছো, কিছু খুঁজছো নাকি? দড়ি আছে? দড়ি দিয়ে কি করবে? মশারি খাটাবো। মশারি তো খাটানোই আছে, আবার নতুন করে কি খাটাবে? শওকত সাহেব থেমে থেমে বললেন, বসার ঘরে বিছানা করছি, আজ থেকে আলাদা শোবো। কেন? প্রত্যেক দিন রুগীর সাথে শুয়ে শুয়ে শরীরটাই আমার খারাপ হয়ে গেছে। শওকত সাহেব বিরক্তির ভঙ্গি করে বসার ঘরের দিকে গেলেন। সেখানে সত্যি সত্যি একটা বিছানা করা হয়েছে। নোংরা একটা মশারি খাটানোরও চেষ্টা হচ্ছে। মশারির 3 কোণা শিথিলভাবে ঝুলছে। দড়ির অভাবে 4 নম্বর কোণাটির গতি হচ্ছে না। মুনা বলল, দুপুর রাতে দড়ি পাওয়া যাবে না, তুমি একটা কয়েল জ্বালিয়ে শুয়ে থাকো। কয়েল আছে? আছে, এনে দিচ্ছি। আচ্ছা মামা, সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? কি আবার হবে? রুগীর সাথে ঘুমাতে চাই না, এর মধ্যে হইর কি আছে? এই কথা না, তুমি নাকি প্রতিদিন দুপুরে অফিস টফিস বাদ দিয়ে ঘরে এসে বসে থাকো। কে বলেছে? লতিফা? হ্যাঁ। ব্যাপারটা কি? ব্যাপার কিছু না, অফিসে একটা ঝামেলা যাচ্ছে। ঝামেলা গেল তো সেখানেই বেশিক্ষণ থাকা উচিত। কি ঝামেলা বলো? শওকত সাহেব বিরক্ত স্বরে বললেন, ভেজর ভেজর করিস না, কয়েল জ্বালিয়ে দিয়ে যা, আর দেখ হাত পাখা পাওয়া যায় কিনা। বিশ্রী গরম। গরম কোথায়? বেশ তো ঠান্ডা। শওকত সাহেব গুম হয়ে বসে রইল। এখন তিনি আর কথা টথা বলবেন না। মুনা কয়েল আনতে গেল। মামির ঘরের ড্রয়ারে 1 প্যাকেট কয়েল আছে। লতিফা জেগেছিলেন। মুনা ড্রয়ার খুলতেই তিনি ক্ষীণ কণ্ঠে বললেন,
তোর মামা আলাদা ঘুমাচ্ছে কেন রে? এই ঘরে গরম লাগে, বাতাস টাতাস নেই। ফ্যান আছে তো। ফ্যানের বাতাসে তার ঘুম হয় না, এক একজনের এক এক স্বভাব। লতিফা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, এতদিন তো ঘুম হয়েছে, আজ হবে না কেন? বলতে বলতেই তার গলা ভারী হয়ে এলো। মুনা এসে বসলো বিছানার পাশে। লতিফা বললেন, এক সময় তোর মামা আমাকে বিয়ে করবার জন্যে কত কাণ্ড করেছে। এই গল্প মুনার জানা, মামির কাছ থেকে অসংখ্যবার শুনেছে। আজ রাতে আরেকবার হয়তো শুনতে হবে। মুনা কি সব পাগলামি কাণ্ড যে সে করেছে। একবার শুনলাম সে বিষ খাবে, 1 বোতল র্যাটম না কি যেন জোগাড় করেছে। আমি ভয়ে বাঁচি না। কি কেলেঙ্কারি কাণ্ড। বাড়িতে সবাই দোষ দিচ্ছে আমাকে। আমি কি জানি বল, আমার সঙ্গে কোনোদিন তার একটা কথাও হয়নি। বলতে বলতে শাড়ির আঁচলে লতিফা চোখ মুছলেন। প্রসঙ্গ পাল্টাবার জন্যে মুনা বলল, বকুলের হবু শাশুড়ি নাকি লম্বায় 1.5 ফুট। বিয়ের ডেট ফেট ফেলে দিয়েছ নাকি মামি? না, ডেট হয়নি। বিয়ে নিয়ে কোনো কথাবার্তাই হয়নি। 2 বেয়ানে কি নিয়ে গল্প করলে? লতিফা খানিকক্ষণ চুপ করে থাকলেন। সম্ভবত মনে করতে চেষ্টা করছেন, কিছুই মনে করতে পারলেন না। মুনা বলল, শুয়ে থাকো মামি, বাতি নিভিয়ে দেই। লতিফা চাপা স্বরে বললেন, আমি বেশি দিন বাঁচব না রে। বুঝলে কিভাবে? কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আমি আর তোর মা দুজনে বসে ভাত খাচ্ছি। স্বপ্নে মরা মানুষদের সঙ্গে খেতে বসা খুব খারাপ, যে দেখে সে আর বাঁচে না। কি দিয়ে ভাত খাচ্ছিলে? লতিফা জবাব দিলেন না, চোখ বন্ধ করে শুয়ে রইলেন। মুনা বাতি নিভিয়ে বের হয়ে এলো। বকুলের 5 পৃষ্ঠা এখনো শেষ হয়নি। মুনা কোনো কথা না বলে বাতি নিভিয়ে দিল। বকুল বলল, আর একটা পাতা আপা, প্লিজ। কোনো কথা না, ঘুমো। এই পাতাটা শেষ না করলে আমার ঘুম আসবে না। ঘুম না এলে জেগে থাক, কথা বলিস না। কি বই এটা? উপন্যাস। কার লেখা? সতীনাথ ভাদুড়ের অচিন রাগিনী। ফজলু ভাই এনে দিয়েছেন লাইব্রেরি থেকে। খুব ভালো নাকি? মোটামুটি। মোটামুটি? তুই যেভাবে পড়ছিস তাতে তো মনে হয় রসগোল্লা ধরনের উপন্যাস। বকুল খিলখিল করে হেসে উঠে জড়িয়ে ধরল মুনাকে। মুনা বিরক্ত স্বরে বলল, হাত উঠিয়ে নে, গরম লাগছে। বকুল হাত সরালো না, আরও কাছে ঘেঁষে এসে বলল, তুমি এত ভালো কেন মুনা আপা? জানি না কেন, বিরক্ত করিস না। বকুল মৃদু স্বরে বলল, একটা গল্প বলো না আপা। কি মুশকিল, রাত 1:30টার সময় গল্প কিসের? একটা বলো আপা, তোমার পায়ে পড়ি। ভূতের গল্প, সত্যি সত্যি তোমার পায়ে ধরছি কিন্তু। আহ, সুরসুরি দিচ্ছিস কেন? আপা প্লিজ প্লিজ। মুনাকে গল্প শুরু করতে হলো। ওপাশের বিছানা থেকে বাবু ক্ষীণ স্বরে বলল, একটু জোরে বলো আপা, আমিও শুনছি। মুনা অবাক হয়ে বলল, এখনো জেগে আছিস? ঘুম আসছে না, কি করব? এইটুকু বয়সে আবার ঘুম আসবে না কেন? আজও মাথা ধরেছিল? বাবু অস্পষ্টভাবে কি যেন বলল, পরিষ্কার বোঝা গেল না। মুনা উঁচু গলায় বলল, কি বলছিস ভালো করে বল, ধরেছিল? হ্যাঁ। কাল সকালে মনে করিস তো, একজন ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে। গল্প শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। বকুল বলল, বাথরুমে যেতে হবে,
তুমি একটু দাঁড়াও। বাবুরও বাথরুম পেয়ে গেল। বাবু বলল, আজ না ঘুমিয়ে সারা রাত গল্প করলে কেমন হয় আপা? মুনা বিরক্ত স্বরে বলল, ফাজলামি করিস না, বাথরুম শেষ করে ঘুমোতে যা, আর একটি কথাও না। তারা তিনজন দরজা খুলে বাইরে বেরিয়েই দেখল শকত সাহেব উবু হয়ে বারান্দায় বসে আছেন। অন্ধকার বারান্দা, তার হাতের জ্বলন্ত সিগারেট শুধু ওঠানামা করছে। মুনা ডাকল, মামা। তিনি ফিরে তাকালেন, উত্তর দিলেন না। একা একা কি করছো মামা? কিছু করছি না। শকত সাহেব নিঃশব্দে ঘরের ভেতর ঢুকে গেলেন। বকুল চাপা স্বরে বলল, বাবার কি হয়েছে মোনা আপা? মোনা বলল, কিছুই হয়নি, ঘুম আসছে না তাই বসেছিল বারান্দায়। কেন জানি বকুলের মনটা খুব খারাপ হয়ে গেল। বাবার বসে থাকার ভঙ্গিটা কেমন দুঃখী দুঃখী। তার মনে হলো বাবা লুকিয়ে লুকিয়ে কাঁদছিল। মানুষের কত রকম গোপন দুঃখ থাকে, তার নিজেরও আছে। প্রায় সে এরকম একা একা কাঁদে। তার মতো দুঃখ তো বাবা মাদেরও থাকতে পারে। ভাবতেই বকুলের চোখ ঝাপসা হয়ে গেল। অল্পতেই তার কান্না পায়।